এটা কি মনে দেখে দাও বুঝে নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আজকে দ্বাদশ শ্রেণীর সপ্তম অধ্যায় পেশনা নিয়ে আলোচনা করব। তো আমি নীলিমা বসু, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা। হয়তো তোমরা অনেকেই আছো। তা আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হবে পেশনা। প্রেরণা, উদ্দীপনা, তাই না? আমরা অনেক কিছু নিয়েই পেশনাকে আখ্যায়িত করতে পারি। মূলত পেশনাটা কি? এখন একটা গল্প বলি। গল্পটা হলো, ধরো আমরা ব্যবস্থাপনায় পড়েছিলাম যে ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে পরিচালনা করা। তো সেখানে অশ্বকে যদি প্রশিক্ষিত না করে পরিচালনা করে, একটা ঘোড়াকে, একটা গাধাকে বা কর্মীকে আমরা কিন্তু ইচ্ছে করলে জোর করে ঘোড়াকে পানিতে নামানো যায়, তাই না? গাধাকে পানিতে নামানো যেতেই পারে, যে এই নাম ধমক দিয়ে মানসিক অত্যাচার করে। কিন্তু নামানোর পরে কি তাকে দিয়ে আমি ওই কাজটা করাতে পারবো? খেয়াল করো শিক্ষার্থীরা, যে জোর করে যদিও করাতে পারি, ঘোড়াকে পানি খাওয়ানো কিন্তু খুব কঠিন কাজ, খুব সম্ভবপর নয়। আর যদিও খাওয়ালাম, তাহলে দেখা যাবে যে সেই পানিটাতে কিংবা তার পানি খাওয়াতে কোনো গাফিলতি অবশ্যই ছিল। ঠিক যেমন আমরা বিজনেস ম্যানেজমেন্ট করি, কাজে আমাদের বিজনেসের ভাষায় কথা বলতে হবে। প্রতিষ্ঠানে জোর করে কোনো কর্মীকে দিয়ে যদি কোনো কাজ করানোর জন্য ফোর্স করা হয়, তাহলে সেই কাজের ফল কিন্তু তেমন ভালো হয় না, তেমন আশানুরূপ হয় না। কারণ কি, তাকে আমি ওই পরিমাণে মোটিভেশন করতে পারছি না। পেশনা ইজ মোটিভেশন। তাহলে প্রাতিষ্ঠানিক ভাষায় আমার পেশনাটা কেমন হবে একটু দেখি। প্রাতিষ্ঠানিক ভাষায় পেশনা হবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে। প্রাতিষ্ঠানিক লক্ষ্যটা কি? অবশ্যই মুনাফা, সুনাম বৃদ্ধি, কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছা প্রণোদিত। খেয়াল করো, প্রথম ওয়ার্ড উৎসাহিত, সেকেন্ড ওয়ার্ড স্বেচ্ছা প্রণোদিত করার নামই পেশনা, তাই না? এখন আমি এই উৎসাহিত করাটা কি? উৎসাহিত মেন যে কোনো প্রকারের উদ্দীপনা তৈরি, যেমন সেটা আর্থিক হতে পারে। আর্থিকের জায়গায় আমার অর্থ প্রদান, আর্থিক মানেই অর্থ, তাই না? এই জিনিসটা বোঝা যায়। তারপর অনার্থিকটা বুঝি। অনার্থিক মানে যেখানে অর্থের সাথে কোনো সামঞ্জস্য নেই। সেখানে কি হতে পারে? যে কোনো উৎসাহিত করা মানে তোমার যে কোনো প্রকারের উদ্দীপনা তৈরি। যেমন আর্থিক হতে পারে অর্থ, এবং অনার্থিক হতে পারে অনর্থ বা অর্থের বাহিরে পুরস্কার। পুরস্কৃত করা। হ্যাঁ, এখন আমরা দেখি অর্থ দিয়ে অনেকে বলি অর্থ দিয়ে সকল কাজ সম্ভব। আসলে কি অর্থ দিয়ে সকল কাজ সম্ভব? কিংবা কর্মীকে স্বেচ্ছা প্রণোদিত করতে হবে, উৎসাহিত করতে হবে, এমন কোনো কথা নেই। তাহলে কর্মীকে দিয়ে আমি আমার ইচ্ছা মতো কাজ করে নেব, ইজ ইট নট পসিবল, তাই না? তাহলে আর্থিকটা কি হতে পারে? আর্থিক মিনস হতে পারে এখানে আমার, খেয়াল করো, আর্থিক উৎসাহিতকরণের মধ্যে যদি আর্থিকটা দেই, আমার থাকবে এখানে বেতন,
বোনাস, অতিরিক্ত কাজের মুনাফা, অতিরিক্ত কাজের পুরস্কার বা মুনাফা, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, শিক্ষার্থীরা পেশনা তোমাকে কোনো প্রকারের উৎসাহিত উদ্দীপনা তৈরি করা। এই যে উৎসাহিত করা হচ্ছে যে কোনো প্রকারের উদ্দীপনা তৈরি। এখন এই উদ্দীপনা তৈরি আমার অর্থক্ষেত্রে যে উদ্দীপনা আমি তৈরি করব সেখানে এই লেখাগুলো থাকবে। প্রথমভাবে দেখো, অর্থের বিনিময় তোমাকে বেতন দিতে হবে সাফিসিয়েন্ট একটা, মানে মনোপুত তোমার যে বেতনটা, সেখানে বোনাস থাকতে হবে। বোনাসটা অবশ্যই আমরা বুঝি যে কোনো উৎসব ভাতা। তারপর অতিরিক্ত কাজের মুনাফা, স্বভাবতই আমাদের আন্তর্জাতিক কার্য সময় হলো 8 ঘন্টা। এখন 8 ঘন্টার পর আমি যদি কাজ করতে যাই তাহলে আমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, আমার ব্রেনে আমার পারিবারিক চিন্তা, সামাজিক চিন্তাগুলো কাজ করবে। তখন সেখানে যদি আমাকে প্রতিষ্ঠাতা কিংবা মনে করো মালিক পক্ষ থেকে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে এই কাজে প্রতি ঘন্টায় দেখবা ওভারটাইম বলে একটা কথা আছে, ওটি, অতিরিক্ত কাজের মুনাফা, অতিরিক্ত কাজের ব্রেকেটে আমি তোমাকে এখানে ওটিটা দিয়ে দিলাম। ওটি মিনস ওভারটাইম। এই অতিরিক্ত কাজের মুনাফাটা আমরা দিতে পারি। তারপর বাড়ি ভাড়া, আমি যে বাড়িতে থাকি হয়তো ওই বাড়ি ভাড়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি যেখানে চাকরি করি সেখান থেকে বাড়ি ভাড়া অনেক কম পাচ্ছি কিন্তু বাড়ি ভাড়া অনেক বেশি দিতে হচ্ছে, এই ধরনের সমস্যা। তারপর আছে যাতায়াত খরচ। অনেক প্রতিষ্ঠানে কিছু কিছু বলবো কেন, বর্তমানে বাংলাদেশে 30% প্রতিষ্ঠানে আমরা জানি যাতায়াত খরচ, গাড়ি দিয়ে থাকে, যাতায়াতের জন্য গাড়ি দিয়ে থাকে, যে গাড়ি আমাকে বাড়ি থেকে তুলে নেবে আবার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, তার জন্য একটা সাফিসিয়েন্ট যে যাতায়াত খরচটা আমার কাজে লাগবে। এবার আমরা দেখব অনার্থিক যেই এখানে নাম হচ্ছে, আমি লিখে দিই তোমার সুবিধা হবে, এখানে বেতন, বোনাস, অতিরিক্ত কাজের ওটি, মুনাফা, বাড়ি ভাড়া, তারপর কি ছিল যাতায়াত খরচ ইত্যাদি, তাই না? মোট কথা আর্থিক বিষয়গুলা যেখানে আসবে, আর্থিক বিষয়গুলো। আর এখানে অনার্থিক কি হতে পারে, হাততালি হতে পারে, সবার সাথে পরিচয় করে দেওয়া বা পরিচিতিকরণ হতে পারে, অফিস কোয়ার্টারও এখানে পড়ে, অফিস কোয়ার্টারও পড়ে ইত্যাদি। পুরস্কার প্রদান, খেয়াল করো অনার্থিক পেশনা কি হতে পারে। হাততালি, আমার সামনে কেউ একজন একটা কবিতা বলল, একটা গল্প বলল, একটা নাটক আমরা দেখলাম, একটা সিনেমা দেখলাম, আর প্রাতিষ্ঠানিক ভাষায় আমি যদি বলি যে ঊর্ধ্বতন কর্মকর্তার চোখে পড়লো যে অধস্তন কর্মকর্তার একজন কর্মীর কাজ তার কাছে প্রশংসার যোগ্য। প্রশংসা সবসময় অর্থ দিয়ে হবে এমন কিন্তু কথা নয়, প্রশংসা ঠিক ওই সময় সে উদ্দীপনা পাবে, তার মনোবলটা আরও মোটিভেশন, আমাদের আজকের পড়াই কিন্তু মোটিভেশন, তো মোটিভেশনটা আরও বৃদ্ধি পাবে যদি তাকে সবাই মিলে একটা হাততালি দিলাম, ক্ল্যাপ, হাততালি করলাম, সবার সাথে পরিচয় করে দিলাম যে এই যে এই লোকটি আমাদের সহকর্মী, সে খুব ভালো লেখে,
সে ভালো কি লিখে, কবিতা লিখে, গল্প লিখে, গান লিখে, সে ভালো গান করে, একটা সুন্দর গান শুনে আমরা হাততালি দিলাম। তারপর দেখো যে পুরস্কার প্রদান যে কোনো ধরনের হতে পারে, বাৎসরিক পুরস্কার হতে পারে, খেলাধুলা পারদর্শী সে পুরস্কার হতে পারে, কিংবা আমি যে বললাম যে সে খুব ভালো কবিতা লিখে গান করে, তার জন্য সবার মাঝখান থেকে আমরা কিছু কিছু বললাম। অনানুষ্ঠানিকভাবে খেয়াল করো, অনেক সময় আমাদের মাঝে হয়, বন্ধু বান্ধবদের মাঝে হয়ে থাকে যে সবাই মিলে একটা গান করছে, একজন একটা গান করছে, একজনকে চকলেট বের করে দিল, তাই না? তারপর অনেক সময় আমরা দেখি যে এই যে নজর ছুঁয়ে টাকা বিলি করলো, এটাও একটা উৎসাহ দেওয়া, এটা একটা পুরস্কার ইত্যাদি কাজে হতে পারে। এই গেল আমার প্রাতিষ্ঠানিক ভাষায় তোমার উৎসাহিত করা। এবার দেখবো স্বেচ্ছা প্রণোদিত কি। আর এই কাজগুলোর মানে এই কাজগুলো থেকে তোমার কর্মী স্বেচ্ছা প্রণোদিত হয়ে মানে নিজেই উৎসাহ অনুভব করবে এবং কাজগুলো করার জন্য সে অস্থির হয়ে যাবে। যে কাজে সেই প্রেরণা পেল তা তো ভুলার নয়, তাই না? অন্যভাবে আমরা যদি বলি, ঠিক আছে, অন্যভাবে আমরা যদি বলি যে তোমার কোনো কর্মী স্বতঃপ্রণোদিত হয়ে প্রতিষ্ঠানে যেভাবে কাজ করছে সংগঠনটি মূলত প্রেরণাই সেই কারণটা হতে পারে। তাহলে প্রেরণা মানে কি? P is equal to পারফরম্যান্স সমানে কি বের হয়? M মোটিভেশন A যোগ K। আমরা এখন যাব তোমার প্রেরণার লেখাগুলো ঠিক আছে না? মানুষ কেন্দ্রবিন্দু, মানুষ হলো তোমার কেন্দ্রবিন্দু। এই মানুষকে যদি তুমি উদ্দীপ্ত করতে পারো বা উৎসাহিত প্রণোদিত করতে পারো, তাহলে তোমার কি হবে? তোমার মানুষকে, আচ্ছা আমি সবকটা, মানুষকে যদি উদ্দীপিত করতে পারো, উৎসাহিত প্রণোদিত করতে পারো, তাহলে সে নিজেই স্বেচ্ছাকৃতভাবে তার সকল কাজে অংশগ্রহণ করবে এবং সে দ্বিগুণ উৎসাহ নিয়ে সেটা করবে আশা করি। অন্যের উপর তার দ্বিতীয় নম্বর হবে মানুষ, তো এই যে মানুষ, এই মানুষ হলো তার কেন্দ্রগুলো দুইটা মনের উপর প্রভাব পড়বে। তার চাহিদা শনাক্ত করব, নির্দিষ্ট চাহিদার শনাক্তকরণ। তার যে চাহিদাটা, তার কি চাহিদা আছে, তার মনের উপর প্রভাব বিস্তার করছে, সে চাহিদাটা কি হতে পারে, আমরা সেটাকে ধরব। তারপর ধরব তার আচরণের কাঙ্ক্ষিত ফল লাভ। আচরণের উপর ফল প্রকাশ, কাঙ্ক্ষিত ফল লাভ। কিভাবে? তুমি তাকে প্রভাবিত করছো, তার নির্দিষ্ট চাহিদা শনাক্তকরণ করছো এবং তার আচরণের উপর কাঙ্ক্ষিত ফল লাভ। প্রেরণা প্রয়োগ বা কাঙ্ক্ষিত ফল লাভ। তুমি প্রেরণা প্রয়োগ করছো আর ব্যক্তি কাঙ্ক্ষিত ফল লাভ করছে, তাই না? এই হলো আমার 3 নাম্বার বৈশিষ্ট্য। এগুলো থাকতে হবে যে আমি কাকে প্রেরণা দেব। মূলত প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তোমার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধস্তন বা নিম্ন স্তরের কর্মীদের প্রতি দৃষ্টিপাত করে এই জিনিসগুলো খেয়াল করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে। 4 নম্বর হলো
তোমার এটা কিন্তু একটা অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া বা চলমান চক্র। এতক্ষণে আমরা মানে মূল প্রেক্ষাপটে আসলাম। প্রেষণা একটা চলমান চক্র, সাইকেল, এইভাবে ঘুরতেই থাকবে। এই কেন্দ্রবিন্দু মানুষের এখান থেকে সেটা ঘুরতেই থাকবে। তুমি খেয়াল করবা, মানুষ সকল অভাব, এটা হলো মানুষ, তাই না? এইখানে তার অভাব, এখানে তার চাহিদা, এখানে তার আচরণ, এখানে মন মানসিকতা, এখানে অভাব পূরণের নির্দিষ্টতা, এখানে আবার নতুন অভাব তৈরি। এই যে জিনিসগুলো সার্কেল ভাবে ঘুরছে, এই সার্কেলটা হলো তোমার অবিরাম প্রক্রিয়া। একটা অভাব পূরণ হতে হতে তার নতুন অভাবের জন্ম হচ্ছে। আর এই নতুন অভাবের জন্মের কারণেই তোমার চাহিদার প্রেষণার অবিরাম প্রক্রিয়া, চাহিদা চলমান ভাবে আছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। মূলত আমি এটাতে আছি, মানুষ। প্রথমত হলো আমি কেন্দ্রবিন্দু, তারপর আমার মনের উপর অভাব সৃষ্টি হবে। অভাবের পর আচরণের চাহিদা শনাক্তকরণ করব, আচরণের ফল প্রকাশ করব। তারপর আমি কি করলাম, চাহিদা পূরণ করলাম, নতুন অভাব সৃষ্টি হবে। পাঁচ নম্বর, খেয়াল করো, অভাব পেশনার ভিত্তি। কেন অভাবটাকে পেশনার ভিত্তি বলা হলো? বাবা খেয়াল করো, এই যে আমি এখানে চক্রটাতে ছিলাম, যে চক্রটাতে মানুষ, প্রথমত আমার অভাব ছিল, অভাব পূরণের মাধ্যম খুঁজেছি, মাধ্যম খুঁজে অভাব পূরণ করার জন্য প্রণোদিত হয়েছি, অভাব পূরণ হয়েছে, চলমান প্রক্রিয়া। তারপর অভাবের ভিত্তি, আবার নতুন করে অভাব জন্মগ্রহণ করে ফেলেছে। এই হলো তোমার এটাকে বললি অভাব, মানে অভাব শেষ হলো, নতুন এই অভাবটা শেষ হলো, আবার নতুন অভাব তৈরি হয়ে গেল। তো এই জিনিসটা অনেকটা ব্যবস্থাপনা চক্রের মতো মনে হচ্ছে না? পরিকল্পনা দিয়ে শুরু, আবার নতুন করে পরিকল্পনা তৈরি। ঠিক এমন অভাব পেশনার ভিতর হলো, নতুন করে আরেকটা অভাব আমার তৈরি হয়ে গেল, যার ফলে আমার কি হলো, একটা এই যে পাঁচটা সংজ্ঞার ফলে মূলত বৈশিষ্ট্যটা কি পাইলাম? অভাব বা চাহিদা সর্বদা অপূরণীয়। মানে যতই তোমার অভাব পূরণ করি না কেন, অভাব বা চাহিদা সর্বদা অপূরণীয় থেকে যাবে। ওই যে অনেকটা প্রবাদ আছে না, একটা কি, যে এ দুনিয়ায় হায় সেই বেশি চায় যারা চেয়ে ভুরি ভুরি। তো এই ভুরি ভুরি চাহিদাগুলা পূরণ করতে গিয়ে আমরা অনেক সময় কি করি, নিম্ন স্তরের কর্মীদের অভাবগুলা ভুলে যাই। নিজেদের চাহিদা পূরণ করতে গিয়ে ওই অশ্বকে প্রশিক্ষিত না করে তাকে পরিচালনার জন্য উঠে পড়ে রাখি, যে কারণে আমার কাছে অভাবটা সবসময় কি থেকে যায়, অপূরণীয় থেকে যায়। এটা কোনো ক্ষতি নয়, অভাবটা চিরস্থায়ী, এটা চিরস্থায়ী বন্দোবস্ত। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। এক লোক কোনো রকম দৈনিক জীবনযাপন করতো। তো কিছুদিন পর দেখা গেল সে পরিশ্রম করতে করতে সে একটা কোনো রকম দিন যাপনের থেকে একটু উচ্চ স্তরে হলো, সে ভালো বাজার করছে, সে একটা টিনের ঘরে থাকার বন্দোবস্ত করেছে।
টিনের ঘরে থাকার বন্দোবস্ত করতে, সে ভালো একটা করতে করতে সে অভাবটা বোধ করলো যে এখন আমার বাড়িটাকে একটু যদি চারিদিকে ওয়াল দিতে পারি কিংবা নিচে ওয়াল দিতে পারি, মাটি দিয়ে ইঁদুর উঠে, সে নিচটাকে ওয়াল করলো, পাকা করলো। পাকা করে চারিদিকে টিন আছে। কিছুদিন পর সে ওই টিনটাকে খুলে একটা ওয়াল করলো, নিচের পাকার মতো ও চারিদিক পাকা করে উপরে টিন সেট করলো। উপরে আবার কিছুদিন পর সে উপরটাকে ছাদ করে ফেললো এবং সে তখন কি করলো, একটা নিরাপত্তার অভাব অনুভব করলো। তার কিছু পয়সা কড়ি হয়েছে, সে কি করলো, বাড়িতে একটা মানে পাকাপোক্ত দরজার ব্যবস্থা করলো। পাকাপোক্ত দরজা বলতে আমি বাউন্ডারি বুঝেছি, বেড়া বুঝেছি। সে টিন দিয়ে চারিদিক দিয়ে বেড়া দিল। তো কিছু আরও একটু উন্নতি অভাব সে অনুভব করলো যে টিনের বেড়াটা আমাকে নিরাপত্তা দিতে পারছে না, সেই অভাবটা চাহিদাটা থেকে যাচ্ছে, নিরাপত্তা দিতে পারছে না। তখন সে কী করলো, ওখানে পাকা বেড়া দিল, মানে বাউন্ডারি দিল, পাকা বাউন্ডারি দিল, ঘের দিয়ে ফেললো। সেই ঘেরটার পরে সে একটা দরজা দিল, শক্ত দরজা দিল, একটা টিন দিল, একটা লোহার গেট দিল। এইভাবে তার অভাব অপূরণীয় থেকে গেল। একটার পর একটা তার চলতি আছে কত চলতি আছে। তো এই যে চলার অবস্থা, এটা হয় না, যে কারণে পেশনার তোমার মাসলোর চাহিদা বলা হয়েছে যে অভাব সর্বদা অপূরণীয়। আমরা এটা পড়বো নেক্সট ক্লাসে, হয়তো বা আমি তোমাদেরকে ওইখানে যেতে পারি কি না। আরও এই ক্লাসটা তেমন বড় না কিন্তু খুব ছোটও না। তাহলে আমরা এখানে এখন দেখব যে যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম পেশনার অবিরাম চক্র, পেশনার অবিরাম চক্রটা, সেই চক্রটা কি আমরা এখন সেটাই দেখব। আমি শুরুতে বলেছিলাম তোমাদের, তো আমরা এখানে দেখি পেশনার চক্র বা প্রক্রিয়া বা উদ্দেশ্য, ঠিক আছে। এখন এখানে এটা কিভাবে চলমান হয়ে থাকে খেয়াল করো। প্রথমত এখান থেকে আমরা কোথায় আছি, একটা প্রতিষ্ঠানে আছি, বিজনেস ম্যানেজমেন্টে আছি। যেহেতু আমরা বিজনেস ম্যানেজমেন্টে আছি, প্রাতিষ্ঠানিকভাবেই আমরা এটা দেখব। তো প্রাতিষ্ঠানিক ভাষায় আমরা যদি করতে যাই, তাহলে এখানে আমি কর্মী, হ্যাঁ, কর্মী বা ব্যক্তি দুই হতে পারে, তোমরা এটাকে দুইটাই ধরে নিবা। তবে মূলত আমরা যেটা বুঝাবো সেটা হবে তোমার কর্মী ধরবো, মানে কর্মচারী, অধ্যতন কর্মকর্তা। ধারণা মূলত অভাব, তাই না? মূলত আমার যে চক্রটাতে আমি যেটা খেয়াল করব সেটা হবে অভাব সম্পর্কে ধারণা নেব। সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হতে পারে, সামাজিক পর্যায়ে হতে পারে। এখন খেয়াল করো তো, মানে এখানে ব্যক্তি বা কর্মী দেই, তাহলে ব্যক্তি বা কর্মীর অভাব সম্পর্কে তুমি ধারণা নিলে, ধারণা নেওয়ার পর তোমাকে কি করতে হবে, সেই সম্ভাব্য উদ্দীপক বা প্রেরণার সম্ভাব্য শনাক্তকরণ করলাম। খেয়াল করো, তুমি দেখছো যে তোমার একজন কর্মচারী বা তোমার একজন কাছের মানুষ ঠিকমতো তার কাজে মন দিতে পারছে না। তার কাজ কি হতে পারে? তার কাজ অনেক রকমের হতে পারে।
সে তার কাজে মন বসাতে পারছে না, তার কিছু সমস্যা হচ্ছে। তখন তুমি খেয়াল করলা যে তার প্রেরণা দিবা, তুমি তাকে প্রেরণা দিবা বা উদ্দীপনা দিবা, সেই সম্ভাব্য শনাক্তকরণটা করবা, তার অভাব অনুযায়ী সম্ভাব্য শনাক্তকরণ করবা। বিশেষ করে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে হয়ে থাকে, সামাজিক জীবনেও এটা হয়ে থাকে। এখন তুমি যে দিবা, তো সেখানে কি থাকবে? প্রাতিষ্ঠানিক সামর্থ্য বা ব্যক্তি সামর্থ্য। তাই সামর্থ্যই লিখি আমরা, শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানিক আমাদের সামর্থ্য বিবেচনা, সামর্থ্য বিবেচনা। এখন কেউ যদি আমার কাছে এসে বলে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, ইজ ইট পসিবল? আমার সামর্থ্য অনুযায়ী যদি আমার কাছে বলে আমাকে 5,000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, তাহলে আমি সেই সামর্থ্য বিবেচনা করতে পারি। আর এটা গেল কি অনুদান সাপেক্ষ, কিন্তু সেটা না। আমি কি করব, তার অভাবটা কি, তাকে কিভাবে সে প্রেরণাটা দিব, সেই জিনিসটা হতে পারে। প্রেরণার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, বৈশিষ্ট্যে আমরা দেখেছি উৎসাহ হতে করো, আর্থিক হতে পারে, অনার্থিকও হতে পারে। কাউকে একটু প্রেরণা হতে, এই তুমি তো ভালো লিখছো, আরও লিখো, এটা একটা প্রেরণা, তাই না? আবার তার সাথে তো আমার অভাব চলছে, বাজার করতে পারছি না, বেতনটা যদি আরেকটু বাড়িয়ে দিত প্রতিষ্ঠান থেকে, সেটা সুপারিশ, সেই সামর্থ্যটা বিচার বিবেচনা করে আগানো। তো এটা গেল প্রাতিষ্ঠানিক বিবেচনা করা। তারপর তো কি দিতে পারি, তাহলে আমি যে কথাটা বললাম সেটা কি? প্রদেয়। আমরা প্রদেয় মানে কি, কতটুকু আমি দিতে পারবো, তাই না? প্রদেয় নির্দিষ্টকরণ করি, মানে কি দিতে পারি আমি তাকে, সেটা নির্দিষ্টকরণ করলাম। নির্দিষ্টকরণ করার পর আমি দেখলাম কর্মসূচি গ্রহণ বা কিভাবে দেব। কর্মসূচি গ্রহণ। এখন এই কর্মসূচি গ্রহণের পর আমি নির্দিষ্ট করব কিভাবে আমি তাকে আমার সামর্থ্য অনুযায়ী তাকে হেল্প করতে পারি কিংবা তার অভাবে প্রেরণা দিতে পারি। সে অনুযায়ী আমি আমার একটা কর্মপন্থা, রাস্তা বিবেচনা করব। রাস্তা বিবেচনা করার পর আমি তাকে কি করব, সেই উদ্দীপনা বা উদ্দীপনা প্রদান করব বা উদ্দীপক প্রদান করব। খেয়াল করছো, তুমি কিন্তু দিচ্ছ, দিতে দিতে সে তার সে কিন্তু সন্তুষ্টি প্রাপ্য হলো, সন্তুষ্টি লাভ করো। তুমি তার প্রয়োজন অনুযায়ী যে সমস্যার সমাধান দিলা, সেই সমস্যার সমাধানে সে সন্তুষ্টি লাভ করলো। রীতিমধ্যে সে নতুন অভাব অনুভব করলো, সৃষ্টি হয়ে গেল। খেয়াল করো পেশনার চক্রটা, যেভাবে হোক ব্যক্তি বা কর্মীর অভাব সৃষ্টি হলো, ধারণা নিলা, উদ্দীপকে প্রেরণার সম্ভাব্য শনাক্তকরণ করলা, মানে তুমি তাকে কিভাবে প্রেরণা দিবা, তোমার সামর্থ্য বিবেচনা করলা। এখানে তুমি ব্যক্তি হতে পারো, প্রতিষ্ঠানও হতে পারো। এখন যদি আমি প্রতিষ্ঠানের কাছে একটা গাড়ি চাই, ইজ ইট পসিবল? কি কারণে আমাকে গাড়ি দিবে, সে অনুযায়ী আমি আছি কিনা ওগুলা বিবেচনা করবে। তারপর প্রদেয় নির্দিষ্টকরণ, কি ধরনের সাহায্য তাকে করা যায় সেটা নির্দিষ্টকরণ করবে। এখন এমনি তো তার কিছু হয় না, তাকে যদি পদোন্নতি দেওয়া হয় তার জন্য কাজ নির্দিষ্টকরণ হবে, তাকে যদি বেতন বাড়িয়ে দেওয়া হয় সেটা নির্দিষ্টকরণ হবে, তাকে আমি ওভারটাইম দিব, কি কারণে ওভারটাইম দিব, সে অনুযায়ী কাজটা আমাকে তৈরি করতে হবে, সেই কর্মসূচিটা গ্রহণ করব। আর এই কর্মসূচি গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আমি তাকে উদ্দীপনা দিলাম, তাই না? আমি তাকে উদ্দীপনা প্রয়োগ করলাম, প্রদানই তো প্রয়োগ, তাই না? উদ্দীপনা প্রদান করলাম, প্রদানকরণ। তারপর আসলো তোমার সন্তুষ্টি লাভ। এখানে কার সন্তুষ্টি লাভ করো? কর্মী কিন্তু সন্তুষ্ট হলো, তার সন্তুষ্টকরণটা আমি দেখলাম। দেখার পরে আমি কিছুদিন পর আবার দেখলাম যে নতুন অভাব সৃষ্টি হয়, মানে নতুন করে সে কি করলো, আবার অভাবের সাথে জড়িয়ে গেল।
নতুন করে অভাবের সাথে জড়ে গেল। খেয়াল করো, এই যে চক্রটা, এই চক্রটা তাহলে কি দাঁড়ালো? অপূরণীয়। শিক্ষার্থীরা, আমি এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা আজকে বোঝার চেষ্টা করেছো, কিছু বুঝেছো। তো যতটুকুই বোঝাতে পারি আমি চেষ্টা করেছি। যদি কারো কোনো ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে কিংবা ফোনে যোগাযোগ করবা। আমি তোমাদের জন্য সর্বদা আনসার নিয়ে বসে থাকবো। সর্বদা যখনই তোমার প্রবলেম মনে হবে তুমি আমাকে ফোন করবা কিংবা মেসেঞ্জারে মেসেজ দিবা যে ম্যাডাম এটা বুঝিনি। খুবই মজার একটা চ্যাপ্টার পেশোনা। আমরা প্রজেক্টরে যখন ক্লাসটা নেব তখন আমি তোমাদের আরও সুন্দর করে দেখাতে পারবো।